আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা সে কখনো দেখেনি। ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইরান সংকটে রাশিয়ার নতুন তাস, কাতারে রুশ যুদ্ধজাহাজ। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, দেশের চারপাশে সেনা মোতায়েন করছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা। ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের প্রতি যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা ইরান এর আগে কখনো দেখেনি বা কল্পনাও করতে পারেনি। এই মন্তব্যটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক ইঙ্গিত এবং কৌশলগত বার্তা। কারণ ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সম্পর্কে বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। আর নেতানিয়াহুর এই বক্তব্যের মাধ্যমে বিশ্লেষকরা ধারণা করছেন যে তেল আবিব হয়তো তাদের কোনো গোপন বা অত্যন্ত বিধ্বংসী অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে, যা প্রচলিত যুদ্ধরীতির বাইরে হতে পারে। বিশেষ করে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়্যারের সীমানা পেরিয়ে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, তখন এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কারণ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে এই হুঁশিয়ারির মাধ্যমে ইসরায়েল মূলত ইরানকে বোঝাতে চাইছে যে তাদের কাছে এমন সারপ্রাইজ বা অপ্রচলিত যুদ্ধের কৌশল রয়েছে যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই অকার্যকর করে দিতে পারে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীও তাদের প্রস্তুতির কথা বারবার ঘোষণা করে আসছে, কিন্তু নেতানিয়াহুর এই অদেখা শক্তি ব্যবহারের হুমকি পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে এক অজানা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারাও শঙ্কিত হয়ে পড়ছেন যে পরবর্তী ধাপটি আসলে কী হতে চলেছে। এই বক্তব্যের পর কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে, কারণ যুদ্ধ যদি সত্যিই এমন কোনো পর্যায়ে পৌঁছায় যেখানে অপ্রচলিত বা অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করা হয়, তবে তার প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে, যা নিয়ে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোও তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরান সংকট এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার একটি নতুন এবং অত্যন্ত কৌশলী পদক্ষেপ বিশ্বমঞ্চে আলোচনার ঝড় তুলেছে, যেখানে দেখা যাচ্ছে কাতারের রুশ যুদ্ধজাহাজের উপস্থিতি, যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে রাশিয়ার নতুন তাস বা গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে। কাতার, যারা ঐতিহ্যগতভাবে আমেরিকার মিত্র এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে রাশিয়ার যুদ্ধজাহাজের নোঙর করা বা উপস্থিতি শুধুমাত্র একটি রুটিন নেভাল ভিজিট নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক এবং সামরিক বার্তা বহন করে, যা প্রমাণ করে যে মস্কো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করতে এবং নতুন করে মিত্রতা গড়তে কতটা তৎপর। এই যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে রাশিয়া সম্ভবত বোঝাতে চাইছে যে ইরান বা অন্য কোনো সংকটময় পরিস্থিতিতে তারা নীরব দর্শক হয়ে থাকবে না, বরং উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জানান দিয়ে তারা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন কাতারের সাথে রাশিয়ার এই সামরিক সম্পর্কের উন্নয়ন বা জাহাজের উপস্থিতি এমন এক সময় ঘটল যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া চাপে আছে। তবুও তারা মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান শক্ত করতে চায় এবং ইরান সংকটে নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী বা প্রয়োজনে শক্তি প্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই ঘটনাটি উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রনীতিতেও একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ তারা হয়তো এখন আর শুধুমাত্র পশ্চিমা নিরাপত্তার ওপর নির্ভর করতে চাইছে না, বরং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে রাশিয়া বা চীনের মতো শক্তির সাথেও সম্পর্ক উন্নয়ন করছে, যা আমেরিকার জন্য নিঃসন্দেহে অস্বস্তির কারণ।
রাশিয়ার এই নতুন তাস বা যুদ্ধজাহাজের উপস্থিতি ইরানকেও হয়তো কিছুটা আশ্বস্ত করবে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা একেবারে একা নয়, বরং রাশিয়ার মতো পরাশক্তির কৌশলগত সমর্থন তাদের পেছনে রয়েছে, যা ইসরায়েল এবং আমেরিকার যে কোনো সামরিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় বাধা বা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া জ্বালানি নিরাপত্তার বিষয়টিকেও এখানে উপেক্ষা করা যায় না, কারণ কাতার এবং রাশিয়া উভয় বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ, তাই তাদের এই সামরিক ও কূটনৈতিক সক্ষতা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। আর সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন পরাশক্তিগুলোর শক্তি প্রদর্শনের একটি নতুন ক্ষেত্র বা প্লেগ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে, যেখানে আঞ্চলিক দেশগুলোর স্বার্থের চেয়ে বড় হয়ে উঠছে বৈশ্বিক রাজনীতির সমীকরণ। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা এখন আর কোনো জল্পনা নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরে এবং সীমান্তে যে ধরনের সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে এটি স্পষ্ট যে দেশটি তাদের ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে, এবং সেই লক্ষ্যেই তারা দেশের চারপাশে নজিরবিহীনভাবে সেনা মোতায়েন শুরু করেছে। সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার বলতে যা বোঝায় তা হলো এমন একটি পরিস্থিতি যেখানে সংঘাত আর নির্দিষ্ট কোনো সীমান্তে বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে এবং আকাশ, স্থল ও জলপথে একযোগে আক্রমণ ও প্রতি আক্রমণের ঘটনা ঘটে। আর ঠিক এই আশঙ্কায় ইসরায়েল তাদের রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীকে জরুরি ভিত্তিতে তলব করেছে এবং উত্তর থেকে দক্ষিণ প্রতিটি সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এবং আর্টিলারি ইউনিট মোতায়েন করছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের এই বিশাল মুভমেন্ট বা সেনা সমাবেশ সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের ভীতি ও সতর্কতার বার্তা ছড়িয়ে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে এবারের পরিস্থিতি হয়তো আগের ছোটখাটো অপারেশনগুলোর মতো নয়, বরং এটি দীর্ঘস্থায়ী এবং বহুমুখী এক যুদ্ধের প্রস্তুতি। বিশেষ করে উত্তর সীমান্তে লেবাননের হিজবুল্লাহ এবং দক্ষিণ সীমান্তে গাজার পরিস্থিতি, সেই সাথে সিরিয়া ও ইরানের দিক থেকে সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে এই সেনা মোতায়েনকে একটি ডিফেন্সিভ শিল্ড বা প্রতিরক্ষামূলক ব্যূহ হিসাবেও দেখা হচ্ছে, যাতে কোনো দিক থেকেই আকস্মিক আক্রমণ হলে তা দ্রুত প্রতিহত করা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ফুটেজে দেখা যাচ্ছে যে হাইওয়ে ধরে সারি সারি সামরিক যান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং আকাশপথেও নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। দেশের অভ্যন্তরেও সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বম শেল্টার প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলোকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যা প্রমাণ করে যে সরকার কোনো ঝুঁকি নিতে চাইছে না। গাজায় যুদ্ধবিরতির ক্ষণস্থায়ী সময়টুকু পার হওয়ার পর থেকেই পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করেছে এবং নতুন করে শুরু হওয়া সংঘাকে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই 400 জনেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে, যা মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতি বা সিজফায়ার চলাকালীন মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনকে পুনরায় সাজানোর স্বপ্ন দেখছিল, কিন্তু সেই বিরতি শেষ হওয়ার সাথে সাথেই আকাশ ও স্থলপথে আক্রমণের তীব্রতা বহুগুণ বেড়ে যায়, যার ফলে আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্রগুলো আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উঠে এসেছে। এই 400 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং এর পেছনে রয়েছে শত শত পরিবারের কান্না, স্বজন হারানোর বেদনা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। কারণ নিহতদের মধ্যে একটি বড় অংশই হল নারী ও শিশু, যারা এই সংঘাতের কোনো প্রত্যক্ষ পক্ষ নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আহতদের সংখ্যাও হাজার ছাড়িয়েছে এবং চিকিৎসার অভাবে বা হাসপাতালের অপ্রতুলতার কারণে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কারণ দীর্ঘদিনের অবরোধ এবং যুদ্ধের ফলে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এবং প্রয়োজনীয় ওষুধ বা জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়ে বলছে যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া বা তাদের ওপর নির্বিচার আক্রমণ চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল সাধারণ মানুষ এখন আর কোথাও নিরাপদ বোধ করছে না, কারণ তথাকথিত সেফ জোন বা নিরাপদ এলাকাগুলোতেও হামলার ঘটনা ঘটছে।
ধ্বংসস্তূপের মধ্যে থেকে মরদেহ উদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে ভারী বোমাবর্ষণ এবং যন্ত্রপাতির অভাবে। ফলে নিহতের প্রকৃত সংখ্যা হয়তো সরকারি হিসেব বা মিডিয়ার রিপোর্টের চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের ফলে গাজার জনজীবনে এক গভীর ট্রমা বা মানসিক আঘাত তৈরি হয়েছে, যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াতে হবে। আর বিশ্ববাসী অসহায়ভাবে দেখছে যে কিভাবে একটি যুদ্ধবিরতির আশার আলো নিভে গিয়ে আবারও মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এই জনপদ, যেখানে বেঁচে থাকাটাই এখন প্রতিদিনের সবচেয়ে বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত করেছে এবং এটি প্রমাণ করেছে যে দুই দেশের মধ্যে চলা দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি এবং প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। এই হামলায় ইরান ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের এক বিশাল বহর ব্যবহার করেছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা রাখে এবং রাতের আকাশ চিরে ধেয়ে আসা আগুনের গোলা ও সাইরেনের শব্দে ইসরায়েলের বিভিন্ন শহরে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান দাবি করছে যে তাদের এই হামলাটি ছিল একটি সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ এবং তারা ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই হামলার ধরন এবং ব্যাপকতা বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি ঘটিয়েছে এবং তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে, যা ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন করে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, কারণ সবাই আশঙ্কা করছে যে ইসরায়েল যদি এর জবাবে কঠোর কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তা একটি চক্রাকার বা সাইক্লিক্যাল সংঘাতে পরিণত হবে, যা থামানো কঠিন হয়ে পড়বে। সাধারণ ইসরায়েলি নাগরিকদের ভিডিও ফুটেজে দেখা গেছে তারা বম শেল্টারে আশ্রয় নিচ্ছে এবং শহরের রাজপথগুলো মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ছে, যা যুদ্ধের ভয়াবহতাকে চোখের সামনে তুলে ধরে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা হল প্রতিটি হামলার পর প্রতিশোধের স্পৃহা আরও বেড়ে যায় এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হতে থাকে।